সুপ্রিয় শিক্ষার্থী, আজকের ক্লাসে সবাইকে স্বাগত। আশা করি এই প্যান্ডামিক সিচুয়েশনে তোমরা সবাই ভালো আছো। তোমাদের দোয়ায় আল্লাহর রহমতে আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। যে বৈশ্বিক মহামারীর ভিতরেও আল্লাহ আমাদেরকে সুস্থ রেখেছেন, এই জন্য আল্লাহর দরবারে লাখো লাখো কোটি শুকরিয়া। আজকে আমি আছি মোহাম্মদ ফরিদুল ইসলাম মোল্লা, সহকারী শিক্ষক আইসিটি, বেরুল বাজার উচ্চ মাধ্যমিক বিদ্যালয়, মাগুরা। আমার মোবাইল নাম্বার দিয়েছি যাতে করে তোমরা তোমাদের কোনো প্রয়োজন আমাকে ফোন করতে পারো। আবার ইমেইল ঠিকানাও দিয়েছি যাতে করে কেউ মেইল করেও তোমাদের সমস্যা জানাতে পারো। আজকে আমি তোমাদের সাথে আছি অষ্টম শ্রেণীর তথ্য যোগাযোগ প্রযুক্তি নিয়ে। সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি পুরো সময়টুকুই তোমরা আমার সাথে থাকবে এবং ক্লাসটি উপভোগ করবে। ছবিটি লক্ষ্য করো এবং প্রশ্নগুলির উত্তর দাও। এই যে এখানে একটা ছবি তোমাদের সামনে উপস্থাপন করলাম, এই ছবিটি কি তোমরা চেনো? এর নাম বলতে পারবে? হ্যাঁ, এটার নাম হলো মাদারবোর্ড। এই মাদারবোর্ড কোথায় থাকে? প্রত্যেকটা আইসিটি ডিভাইসে দেখবা এরকম মাদারবোর্ড আছে। ল্যাপটপে আছে, মোবাইলে আছে, এমনকি তোমাদের ঘরে যে এলইডি লাইট জ্বলে সেই এলইডি লাইটের ভিতরেও কিন্তু একটা মাদারবোর্ড আছে। তোমরা কি কখনো খুলে দেখছো? হ্যাঁ, এগুলো সবই মাদারবোর্ড, অর্থাৎ যে বোর্ডের উপর বিভিন্ন যন্ত্রপাতি সংযুক্ত থাকে তাকে বলা হয় মাদারবোর্ড। তো আমরা জানি যে এই যে মাদারবোর্ড এখানে তোমাদের সামনে উপস্থাপন করা হয়েছে, এটা একটা কম্পিউটার মাদারবোর্ড। তো এই মাদারবোর্ড বিভিন্ন কোম্পানির আছে। দেখি দ্বিতীয় প্রশ্নটা কি, সকল মাদারবোর্ডের যন্ত্রগুলির সংযোগ বিন্যাস কি একই রকম? অর্থাৎ এই যে ডিজাইন, কোথায় কোন যন্ত্র বসবে, এই ডায়াগ্রাম, এটা কি সব কোম্পানির মাদারবোর্ডের এই সংযোগ বিন্যাস একই রকম? অবশ্যই বলা যায় আলাদা আলাদা। তাহলে নেটওয়ার্কের সংযোগ বিন্যাসও কি একই রকম? আমরা যে নেটওয়ার্ক চালাই সেই নেটওয়ার্কের যে সংযোগ বিন্যাস সেটাও কি একই রকম? একই রকম না। নেটওয়ার্কের সংযোগ বিন্যাসকে কি বলে কেউ বলতে পারবে? টপোলজি। তাহলে আমাদের আজকের আলোচ্য বিষয় হলো নেটওয়ার্ক টপোলজি। তো এই নেটওয়ার্ক টপোলজি সম্পর্কে জানতে হলে আগে নেটওয়ার্ক কি এ ব্যাপারে যদিও তোমাদের পূর্বে ধারণা দেওয়া হয়েছে যে নেটওয়ার্ক কি এ সম্পর্কে আলোচনা হয়েছে। আজকে দেখাবো নেটওয়ার্ক কত প্রকার। নেটওয়ার্ক, এই চিত্রটা দেখে তোমরা অবশ্যই বলতে পারবে যে নেটওয়ার্ক কত প্রকার। হ্যাঁ, অবশ্যই 4 প্রকার। কি কি দেখো। প্রথমটা হচ্ছে প্যান, PAN, এর পূর্ণরূপ হলো পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক। দ্বিতীয়টা কি? LAN, LAN, লোকাল এরিয়া নেটওয়ার্ক। তারপরটা আছে ম্যান, MAN। এখানে ম্যান কিন্তু মানুষ না, ম্যান হলো মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক। তারপর আছে কি? ওয়াইড এরিয়া নেটওয়ার্ক। ওয়াইড এরিয়া নেটওয়ার্ক, এবার আমরা যাব এইগুলোর বিস্তারিত একটু আলোচনায়। দেখো, প্যান, পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক। এখানে এই চিহ্নটা তোমরা সবাই চেনো, এটার নাম কি? ব্লুটুথ। হ্যাঁ, গুড। এখানে দুইটা মোবাইল আছে, অর্থাৎ ব্যক্তিগত পর্যায়ে মোবাইল টু মোবাইলের মাধ্যমে যে নেটওয়ার্ক তৈরি হয় সেটাকে বলা হয় পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক। ব্লুটুথের মাধ্যমে এটা হয়। দেখো এখানে লেখা আছে ব্যক্তিগত পর্যায়ে যে নেটওয়ার্ক, ব্র্যাকেট আছে, ব্লুটুথের মাধ্যমে তৈরি করা হয় তা হলো প্যান বা পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক। তাহলে সুপ্রিয় শিক্ষার্থী, প্যান সম্পর্কে তোমাদের আর
আশা করি কিছু ব্যাখ্যার দরকার নেই, কারণ তোমরা সবাই এই মোবাইলের ব্লুটুথ শেয়ারিংয়ের মাধ্যমে তথ্যের আদান প্রদান করে থাকো। ছবি, ভিডিও, গান ইত্যাদি ইত্যাদি অ্যাপস এক মোবাইল থেকে আর এক মোবাইলে তোমরা শেয়ার করে থাকো, তাই না? তাহলে এটা কি দেখো, ল্যান, লোকাল এরিয়া নেটওয়ার্ক। অর্থাৎ এখানে কি করা হয়েছে, লোকাল এরিয়া নেটওয়ার্ক হচ্ছে স্থানীয় পর্যায়ে একটা বিল্ডিং এর ভিতরে বা একটা স্কুলের ভিতরে যে নেটওয়ার্ক গঠিত হয়। বিভিন্ন রুমে মনে করো বিভিন্ন কম্পিউটার আছে, সেগুলো প্রধান শিক্ষক বা প্রিন্সিপালের রুম থেকে সবগুলোর সাথে সংযোগ দেয়া হলো, সবার সাথে এখানে সংযোগ করতে পারে। তাই এই জাতীয় নেটওয়ার্ককে বলা হয় লোকাল এরিয়া নেটওয়ার্ক বা ল্যান। এখানে একটা ছবি দেখছো যে বিল্ডিং এর উপরে এই নেটওয়ার্ক তৈরি করা হয়েছে, তার মানে কি বিল্ডিং এর ভিতরে, যেহেতু ভিতরে দিলে তো দেখানো যেত না, এই জন্য এটাকে বাইরে সাজিয়ে দেখানো হয়েছে। তাহলে একটা বিল্ডিং এর ভিতরে যে নেটওয়ার্ক তৈরি করা হয়, ছোট ছোট নেটওয়ার্ক, এই নেটওয়ার্ক গুলোকে বলা হয় লোকাল এরিয়া নেটওয়ার্ক। এবার একটা শহরের ছবি দেখছো তোমরা। এই শহরে দেখো বিভিন্ন পয়েন্টে আলো দিয়ে, সেই আলোর সাথে আবার একটা আরেকটার সাথে দেখো সংযোগ বিন্যাস করা হয়েছে রেখা চিহ্ন দিয়ে, বেঁকা ধনুকের মতো রেখা দিয়ে, দেখছো? তাহলে একটা বড় শহর, মেট্রোপলিটন শহর মানে বড় শহর, রাজধানী শহর বা বিভাগীয় শহর, সিটি কর্পোরেশন গুলোকে বলা হয় মেট্রোপলিটন। তো এরকম একটা বড় শহরের মাঝে যে নেটওয়ার্ক তৈরি হয়, গড়ে ওঠে, সেই নেটওয়ার্ককে বলা হয় ম্যান বা মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক। সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি বুঝতে কোনো অসুবিধা হচ্ছে না। তারপরেও যদি কোনো প্রশ্ন থাকে তাহলে আমার মোবাইল নাম্বার এবং ইমেইল তো দিয়েছি, তোমরা আমাকে প্রশ্ন করো। এটা দেখো কি, একটা গ্লোব, অর্থাৎ পৃথিবীর মানচিত্র। সে পৃথিবীর মানচিত্রের ভিতরে কি করেছে, বিভিন্ন মানুষ বিভিন্ন প্রান্তে দাঁড়িয়ে আছে এবং প্রত্যেকেই দেখো কারো না কারোর সাথে যুক্ত। অর্থাৎ সারা পৃথিবী ব্যাপী যে প্রশস্ত নেটওয়ার্ক গড়ে উঠেছে, ওয়াইড মানে কিন্তু চওড়া, এখানে চওড়া বলতে পৃথিবী ব্যাপী, অর্থাৎ বৃহৎ পরিসরে, আন্তর্জাতিক পরিসরে যে নেটওয়ার্ক তৈরি হয় তাকে বলা হয় ওয়াইড এরিয়া নেটওয়ার্ক। এটারই আর এক নাম ইন্টারনেট, অর্থাৎ ইন্টারন্যাশনাল নেটওয়ার্ক। তাহলে সুপ্রিয় শিক্ষার্থী, আমরা এই যে 4 প্রকার নেটওয়ার্ক দেখলাম, এই নেটওয়ার্কগুলো এই নেটওয়ার্কের অন্তর্গত কম্পিউটারগুলো জুড়ে দেওয়ার জন্য ভিন্ন ভিন্ন পদ্ধতি ব্যবহার করা হয়। অর্থাৎ সব পদ্ধতি একরকম না, ভিন্ন ভিন্ন পদ্ধতি ব্যবহার করা হয়। এই ভিন্ন ভিন্ন পদ্ধতিকে বলা হয় নেটওয়ার্ক টপোলজি। তাহলে নেটওয়ার্ক টপোলজি কি আমরা বুঝতে পারলাম, যে ল্যান বলো, ম্যান বলো, ওয়ান বলো, যে নেটওয়ার্কে আমরা তৈরি করি না কেন, তার জন্য সেই কম্পিউটারগুলোকে একটা আরেকটার সাথে জুড়ে দিতে হয়। এই জুড়ে দেওয়ার পদ্ধতিগুলো আলাদা আলাদা, এই আলাদা আলাদা পদ্ধতিকে বলা হয় নেটওয়ার্ক টপোলজি। তাহলে এখন আমরা দেখি সেই পদ্ধতিগুলো কেমন। এই একটা পদ্ধতি তোমাদের সামনে দেখানো হলো, এই পদ্ধতির নাম কি, বাস টপোলজি। বাস কি করে সোজা রাস্তায় চলে এবং এই বাসের ভিতরে দেখবা মাঝখান দিয়ে যাতায়াতের রাস্তা এবং দুই পাশে সিটে প্যাসেঞ্জার বসে থাকে। যার যে গন্তব্যে নামার দরকার হয় সে কি করে দুই পাশ থেকে ওই রাস্তায় আসে গেট দিয়ে নেমে পড়ে। তো বাস টপোলজি অনেকটা এরকম, যে এখানে মেইন একটা সংযোগ লাইন থাকবে, এটাকে বলা হয় ব্যাকবোন। এই ব্যাকবোনের সাথে প্রত্যেকটা কম্পিউটার, দেখো ছবিতে দেখো, প্রত্যেকটা কম্পিউটার যুক্ত। এখান থেকে যে কোনো কম্পিউটার
যে কোনো কম্পিউটারের সাথে কি করতে পারে, যোগাযোগ করতে পারে। তো চলো ভিডিওতে দেখি বাস টপোলজি কিভাবে কাজ করে। ভিডিও লক্ষ্য করে দেখবা। এই দেখো, এই কম্পিউটার থেকে একটা তথ্য আসলো, পর্যায়ক্রমে সবগুলো কম্পিউটারে সে তথ্যগুলো চলে গেল। অর্থাৎ এই যে লাইন ব্যাকবোন, এই ব্যাকবোন হলো ডাটা প্রবাহ, ডাটা ফ্লো। এই যে ডাটা ফ্লো মানে কি, তথ্য প্রবাহ। অর্থাৎ এই লাইন দিয়ে তথ্য আদান প্রদান হয়। এই কম্পিউটার প্রথমে একটা ডাটা ছেড়ে দিছে, সেটা কি হয়েছে, এই লাইন দিয়ে পর্যায়ক্রমে প্রত্যেকটা কম্পিউটারে সে তথ্য চলে গেছে। অর্থাৎ এখানে স্পেসিফিক কারোর কাছে কোনো তথ্য পাঠানো যায় না। অর্থাৎ কেউ যদি একটা তথ্য এই ব্যাকবোনে ছেড়ে দেয়, তাহলে সেটা প্রত্যেক কম্পিউটারেই চলে যায়। যার উদ্দেশ্যে ছাড়া হয় শুধুমাত্র সেই তথ্যটি গ্রহণ করে, রিসিভ করে, আর বাদ বাকি সবাই ইগনোর করে। হ্যাঁ, এ ব্যাপারে আমি তোমাদের একটা উদাহরণ দিই। তোমরা যে কোনো সাব ইন্সপেক্টর, পুলিশ সাব ইন্সপেক্টরের কাছে যে ওয়্যারলেস সেট থাকে, দেখবা সেই ওয়্যারলেস সেট অনবরত কথা বলতেই থাকে। অর্থাৎ পুলিশদের যে কন্ট্রোল রুম আছে, সেই কন্ট্রোল রুম থেকে নির্দেশনা দেয়া হয়। ওই নির্দেশনা প্রত্যেকটা সাব ইন্সপেক্টরের কাছেই, যাদের কাছে ওই মেশিনটার নাম কি, ওয়াকি টকি ওয়্যারলেস সেট, যাদের কাছে ওয়্যারলেস সেট আছে প্রত্যেকের কাছেই এই মেসেজ চলে যায়, সবাই শুনতে পায়। কিন্তু দেখবো ওই সাব ইন্সপেক্টর কিন্তু ওইটা অবজ্ঞা করে, রিসিভ করে না, ও বাঁচতেছে বাজার তলেই আছে। যখনই তার নির্দিষ্ট করে তার কাছ বলে, তখন সে কি করে, তার যে ওয়্যারলেস যে সেট, সেই সেটটা বের করে কানে দিয়ে তখন কথা বলে। তো এই বাস টপোলজিটা ওই রকম যে সবার কাছেই যাবে, শুধুমাত্র যার কাছে পাঠানো হবে সে রিসিভ করবে, বাদ বাকি সবাই ইগনোর করবে। তাহলে বাস টপোলজির আমরা কিছু সুবিধা দেখি। ছোট পরিসরে নেটওয়ার্ক তৈরি করার জন্য এই টপোলজি খুবই সহায়ক। এর ডিজাইন অত্যন্ত সরল, তাই বাস্তবায়ন যেমন সহজ তেমনি খরচও কম। রিপিটার ব্যবহার করে বাস বা ব্যাকবোন সম্প্রসারণ করা যায়। অর্থাৎ এই যে ব্যাকবোনের তার, এই তার বাড়ানো যায়, এই তারের সাথে আরেকটা কম্পিউটার জুড়ে দিলে সেও এই নেটওয়ার্কের সাথে সংযুক্ত হয়ে পড়ে। এই জন্য বলছে যে সম্প্রসারণ করা যায়। যে কোনো সময় যে কোনো কম্পিউটার নেটওয়ার্ক থেকে বিচ্ছিন্ন বা যুক্ত হতে পারে। তারপর বলছে কি, যে কোনো একটি কম্পিউটার নষ্ট হলেও নেটওয়ার্ক সচল থাকে। অর্থাৎ মনে করে এই মাঝের এই কম্পিউটারটা যদি নষ্ট হয়ে যায়, তাহলে এই নেটওয়ার্কের কার্যক্রমে কোনো বিঘ্ন হবে না। কারণ এই প্রথম কম্পিউটার এটা যখন তথ্য দেবে, তখন এই ব্যাকবোন দিয়ে সবগুলোই যাবে, শুধুমাত্র নষ্টটাই যাবে না, কিন্তু ব্যাকবোন দিয়ে যেগুলো সচল থাকবে তাদের কাছে যাবে। সুতরাং নেটওয়ার্ক চালু থাকলো। তাই এই হলো আমাদের বাস টপোলজি কম্পিউটারের সুবিধা, নেটওয়ার্কের সুবিধা। তাহলে এবার প্রত্যেকটা ক্রিয়া যেমন একটা বিপরীত প্রতিক্রিয়া থাকে, তাহলে কিছু অসুবিধাও আছে। তাহলে চলো আমরা এবার সেই অসুবিধাগুলো দেখি। অসুবিধার মাঝে আছে কি, বড় নেটওয়ার্ক তৈরির জন্য এই টপোলজি উপযুক্ত নয়। অর্থাৎ অনেক বড় নেটওয়ার্ক তৈরি করতে গেলে এই টপোলজি উপযুক্ত নয়, এই কারণেই যে এই সবগুলো কম্পিউটার এই ব্যাকবোনের সাথে যুক্ত থাকবে, আর এই ব্যাকবোনে যখন একাধিক ডাটা আপলোড করা হবে, তখন এই ডাটা প্রবাহটা বিঘ্নিত হয়। এই জন্য এটা বড় নেটওয়ার্কের জন্য উপযুক্ত নয়। তারপর বলছে কি, নেটওয়ার্কে কম্পিউটার সংখ্যা বৃদ্ধি করলে ডাটা ট্রান্সমিশন বিঘ্নিত হয়। যেটা বুঝালাম সেটাই বলছে, ডাটা ট্রান্সমিশন গতি কম হয়, অর্থাৎ এর গতি কম হয়। আর একটা অসুবিধা আছে কি, এই ব্যাকবোন নষ্ট বা ত্রুটি হলে পুরো নেটওয়ার্ক অচল হয়ে পড়ে। নেটওয়ার্কে কোনো সমস্যা দেখা দিলে তা শনাক্ত করা কঠিন। তাহলে এই ছিল
বাস টপোলজির অসুবিধা। সুপ্রিয় শিক্ষার্থী, তাহলে বাস টপোলজি সম্পর্কে তোমাদের আর কারো কোনো মনের সংশয় বা প্রশ্ন থাকলে অবশ্যই তোমরা আমাকে কি করবে, ফোন করবে অথবা মেইল করবে। এবার এটা আমরা দেখি স্টার টপোলজি, রিং টপোলজি, দুঃখিত, রিং টপোলজি। রিং মানে বৃত্ত। এই দেখো বৃত্তাকার ভাবে সাজানো আছে প্রত্যেকটা কম্পিউটার, এটা হলো রিং টপোলজি। তো এই রিং টপোলজি এখানে যদি কোনো কম্পিউটার কোনো তথ্য আপলোড করে তাহলে ওটা ওই রিং এর বৃত্তাকার আকারে ঘুরতে থাকে। বাস টপোলজিতে যেমন ব্যাকবোনে চলাফেরা করতে থাকে, এখানে বৃত্তাকার পথে ঘুরতে থাকে। যে কম্পিউটারের উদ্দেশ্যে ডাটাটা প্রেরণ করা হয় সেই কম্পিউটার সেটা গ্রহণ করে বাদবাকি সবাই ইগনোর করে, অর্থাৎ অবজ্ঞা করে যায়। তাহলে এবার চলো আমরা দেখি রিং টপোলজি কিভাবে কাজ করে। এখানে রিং টপোলজির কাজের দেখানো হচ্ছে। দেখো এই যে 1 নম্বর কম্পিউটার একটা ডাটা আপলোড করলো, এটা এই রিংয়ে আসলো। রিংয়ে আসার পরে কি হচ্ছে, এটা এইভাবে বৃত্তাকারে ঘুরতে থাকবে। যে কম্পিউটারের কাছে বা যে ব্যবহারকারীর কাছে এই ডাটা পাঠানো হবে সেই ব্যবহারকারী এটা রিসিভ করবে, বাদবাকি সবাই ইগনোর করবে। তাহলে রিং টপোলজির কিছু সুবিধা অসুবিধা থাকতে পারে, চলো দেখে আসি সুবিধাগুলো কি। নেটওয়ার্ক নিয়ন্ত্রণ করার জন্য সার্ভার বা হাবের প্রয়োজন হয় না, এটা একটা সুবিধা। এখানে কোনো সার্ভার বা নিয়ন্ত্রণকারী কোনো কম্পিউটার নেই। ইনস্টলেশন এবং সমস্যার সমাধান তুলনামূলক সহজ, যেটাই বাস টপোলজিতে বলা হয়েছিল যে সমস্যা হলে সমাধান করা কঠিন বা নির্ণয় করা কঠিন। উচ্চ গতিতে ডাটা স্থানান্তর করা যেতে পারে, অর্থাৎ এখানে ডাটা কি হয়, দ্রুত গতিতে এক কম্পিউটার থেকে আরেক কম্পিউটারে যেতে পারে। রক্ষণাবেক্ষণ অনেক সহজ এবং সর্বশেষ আছে কি এটি ভালো দূরত্বে যোগাযোগ সরবরাহ করে। তাহলে আমরা রিং টপোলজির সুবিধাগুলো দেখলাম, এবার আমরা অসুবিধাগুলো দেখব। অসুবিধার ভিতর কি আছে দেখো, কেবলের একক কাট পুরো নেটওয়ার্কে ঝামেলা সৃষ্টি করতে পারে। এই যে একটা কেবল, এই কেবলটা কি করতে পারে, অনেকবার কাটা হয়, কারণ একটা কম্পিউটারের সাথে যুক্ত করার জন্য সেই কম্পিউটারে এই কেবল দিতে হয়, কেটে কেটে দিতে হয়, এতে একটা ঝামেলার সৃষ্টি হতে পারে। কোন নোড যুক্ত বা অপারেশন করা কঠিন এবং কাজের সমস্যা সৃষ্টি করে। এখানে নোড বলতে এই কম্পিউটারগুলোকে বোঝানো হয়েছে। এই যে 1 2 3 4 5 6 যে কম্পিউটারগুলো আছে, এটা একটা নোড বলা হয়। তাই এই নোড যখন আমরা কি করব, কোনটা বিচ্ছিন্ন করব, তখন যেটা বিচ্ছিন্ন করব তার আগে পরের দেখবা দুইটাই বিচ্ছিন্ন হয়ে যাবে। সুতরাং এই নেটওয়ার্ক তখন কাজ করবে না, সমস্যা সৃষ্টি করবে। প্রেরিত ডাটা প্রতিটি ওয়ার্কস্টেশন দিয়ে যেতে হয় বলে স্টারের চেয়ে এর গতি কম। অর্থাৎ এরপরে আমরা যে স্টার টপোলজি দেখব, সেই স্টার টপোলজির সাথে এটার গতি কম হয়, কারণ এটা প্রত্যেকটা কি করে, প্রত্যেকটা ওয়ার্কস্টেশন মানে প্রত্যেকটা কম্পিউটার হয়ে এই ডাটা যায়। তারপর বলছে কি হাব বা সুইচেসে এটা ব্যয়বহুল, অর্থাৎ যেহেতু তার দিয়ে এই নেটওয়ার্ক সৃষ্টি করতে হয় এবং এই তারের অনেক দাম, এই জন্য এটা ব্যয়বহুল। এবার আমরা দেখব কি, দেখো এটা কিসের মতো দেখাচ্ছে, তারার মতো দেখাচ্ছে, স্টার। তাহলে স্টার টপোলজি কিভাবে কাজ করে আমরা দেখব। স্টার টপোলজিতে কাজ করার জন্য কি করা হয়, প্রত্যেকটা কম্পিউটার তার মাঝখানে একটা ডিভাইসের সাথে যুক্ত হয়। এই ডিভাইসটার নাম হাব বা সুইচ। সুইচ দিয়েও হতে পারে, হাব দিয়েও হতে পারে। তাহলে আমরা
এখানে কি করা হয়, প্রত্যেকটা ব্যবহারকারীর আলাদা আইপি অ্যাড্রেস দেওয়া হয়, যেটা এই হাব দিয়ে থাকে। প্রত্যেকটা ব্যবহারকারীর আলাদা আলাদা নাম থাকবে। যেমন আমরা ছাত্রছাত্রীদেরকে পৃথক করার জন্য কি করি, রোল নাম্বার দিয়ে দিই, আলাদা আলাদা রোল নাম্বার। তো এরকম প্রত্যেকটার আলাদা আলাদা নাম্বার থাকে। এই হাব কি করে, যে কোনো কম্পিউটার থেকে ডাটা প্রেরণ করা হলে যার কাছে প্রেরণ করবে এই হাব ঠিক তার কাছেই পৌঁছাবে। তাহলে একটা কম্পিউটার, আগে আমরা যেমন দেখছি যে প্রত্যেকটা কম্পিউটার কাছে ডাটাগুলো চলে যাবে, এখানে কিন্তু তা যাবে না, এখানে নির্দিষ্ট জায়গায় যাবে। ফলে এখানে প্রাইভেসি, যে গোপনীয়তা, নিরাপত্তা রক্ষা হয়। তাহলে দেখো কিভাবে কাজ করে। একটা সংকেত দেখবা, প্রথমে এই কম্পিউটারটা, মাউস পয়েন্টার দিকে লক্ষ্য করে, এই কম্পিউটার একটা তথ্য দিবে, সেটা হাবের মাধ্যমে দেখো কোথায় যায়। অন্য কোনো কম্পিউটারে কিন্তু যায়নি, শুধু এই দুইটার মাঝেই এই তথ্যের আদান প্রদান করছে এরা। বিষয়টা লক্ষ্য করছো? তাহলে এইভাবে স্টার টপোলজিতে নির্দিষ্ট কম্পিউটার তার কাঙ্ক্ষিত কম্পিউটারের সাথে যোগাযোগ করতে পারে। তাহলে এরও কিছু সুবিধা অসুবিধা থাকতে পারে। চলো আমরা দেখে আসি সুবিধাগুলো কি। সুইচ দ্বারা গঠিত স্টার নেটওয়ার্কে তথ্যের সুরক্ষা বেশি, অর্থাৎ এটা হাব দিয়ে করা হয়েছে। যদি সুইচ দিয়ে করা হতো তাহলে এই তথ্যের সুরক্ষা আরো বেশি হতো। নেটওয়ার্কে নতুন কম্পিউটার যুক্ত করা বা বাদ দেওয়া সহজ। তারপরে যে কোনো কম্পিউটার খারাপ হয়ে গেলেও নেটওয়ার্ক চালু থাকে। অর্থাৎ এই যে একাধিক কম্পিউটার দেখা যাচ্ছে, এখানে শুধুমাত্র যদি মাঝের হাব বা সুইচটা ভালো থাকে তাহলে যে কোনো দুইটা কম্পিউটার ভালো থাকলেও এই নেটওয়ার্ক চালু থাকবে, এটা ভালো থাকবে। কিন্তু যদি এটা আমরা অসুবিধায় যে পড়বো, যে হাব নষ্ট হয়ে গেলে পুরো নেটওয়ার্ক অচল হয়ে পড়বে। তাহলে এবার অসুবিধাগুলো দেখি। অসুবিধায় কি বলছে, কেন্দ্রের হাব বা সুইচ নষ্ট হয়ে গেলে পুরো নেটওয়ার্ক অকেজ হয়ে পড়ে। অর্থাৎ এই যে মাঝখানে যে হাবের মাধ্যমে তথ্যের আদান প্রদান হয়, এটা যদি নষ্ট হয় তাহলে এই নেটওয়ার্ক অচল হয়ে পড়ে। হাব দ্বারা গঠিত নেটওয়ার্কে তথ্যের সুরক্ষা কম। সুবিধায় যেটা বলা হচ্ছে যে সুইচ দ্বারা গঠিত তথ্যের সুরক্ষা বেশি, তদ্রূপ হাব দ্বারা গঠিত নেটওয়ার্কে তথ্যের সুরক্ষা কম। এই পদ্ধতিতে নেটওয়ার্ক তৈরি করা ব্যয়বহুল, কারণ এখানে অনেকগুলো সুইচ ব্যবহার করতে হয় বা হাব ব্যবহার করতে হয়। এই নেটওয়ার্ক বাড়াইতে গেলে তখন এর খরচ একটু বেশি পড়ে। তাহলে এরপরে কি আছে, একক কাজ। আমরা কয়টা টপোলজি দেখলাম। প্রথমে দেখাইছি তোমাদের কি নেটওয়ার্ক কত প্রকার, কি কি সেগুলোর পূর্ণরূপ। তারপরে দেখাইছি টপোলজি কাকে বলে, তারপরে টপোলজিগুলোর আলোচনা চলছে। তো এই পর্যায়ে আমরা একটু একক কাজ করে আসি। বাস এবং রিং টপোলজি চিত্র অঙ্কন করো। তোমাদেরকে কিন্তু ছবি সহ দেখানো হয়েছে। আর দ্বিতীয় কাজ হচ্ছে রিং টপোলজির প্রধান একটি অসুবিধা উল্লেখ করো। রিং টপোলজি যে একটা বড় অসুবিধা, সেই অসুবিধাটা উল্লেখ করো। এটা করতে একটু সময় লাগবে, যেহেতু ছবি আঁকতে হবে। ছবি আঁকাটা তো একটু সময় সাপেক্ষ। তো সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা বাসায় বসে এই কাজটি করো। এটা কি দেখো তো, দেখে কি মনে হচ্ছে? একটা গাছ, তাই না? একটা গাছের মতো মনে হচ্ছে। তাহলে এটা হচ্ছে ট্রি টপোলজি। এই ট্রি টপোলজিতে লক্ষ্য করো, এটা তোমাদের বাস টপোলজি এবং স্টার টপোলজির কম্বিনেশন, অর্থাৎ যৌথভাবে এই টপোলজিটা তৈরি হয়েছে।
যার কারণে এই টপোলজির হাইব্রিড টপোলজিও বলা হয়। এখানে লক্ষ্য করো, মূল ব্যাকবোনে আছে একটা গ্রাহক বা কম্পিউটার, এটা বাস টপোলজির মতো ব্যাকবোন হিসেবে ব্যবহার করছে। তারপর এখান থেকে একটা সুইচে গেছে, দেখো হাব বা সুইচ। এই হাব বা সুইচের সাথে এখানে কয়টা কম্পিউটার যুক্ত আছে? 2টা। আর এখান দিয়ে আরেকটা বের হচ্ছে, অর্থাৎ গাছে যেমন শাখা প্রশাখা বের হয়, এই ট্রি টপোলজিটা ঠিক সেই রকম, যে এক শাখা থেকে আরেক শাখা, আরেক শাখা থেকে আরেক শাখা, এইভাবে ট্রান্সফার হয়। তারপরে দেখো যে মাউস পয়েন্টার দিকে লক্ষ্য করো, এই যে হাব, এই হাব থেকে এই হাবে গেছে, এই হাবে যে আবার একটা নেটওয়ার্ক তৈরি হয়েছে। তদ্রূপ এরকম ব্যাকবোন দিয়ে যে এখানে আর একটা হাব বা সুইচ যুক্ত হয়ে এই সুইচের সাথে আবার 3টা কম্পিউটার যুক্ত হয়েছে। তাহলে এভাবেই ট্রি টপোলজি বিস্তার লাভ করে। গাছ যেমন প্রথমে 2টা পাতা দিয়ে বের হয়ে আস্তে আস্তে কাণ্ড, তারপরে শাখা, শাখা থেকে প্রশাখা বের হয়, তো এই ট্রি টপোলজিটাও ওই রকম। তাহলে চলো দেখি ট্রি টপোলজি কিভাবে কাজ করে। দেখো এখানে প্রত্যেকটা সুইচ দেওয়া আছে, ভালো করে লক্ষ্য করো। এই একটা সুইচের সাথে এই 2টা, আবার লক্ষ্য করো যে কিভাবে ছড়ায় যাচ্ছে, আলাদা আলাদা সুইচ। অর্থাৎ একটা সুইচ থেকে বের হচ্ছে তথ্যগুলো, যে সবগুলো সুইচে ছড়ায় যাচ্ছে, সেই সুইচগুলোর মাধ্যমে আবার তাদের সাথে যুক্ত যে কম্পিউটারগুলো আছে সেগুলোর সাথে তথ্য পৌঁছে যাচ্ছে। তাহলে আমরা এবার এই ট্রি টপোলজির কিছু সুবিধা অসুবিধা দেখব। সুপ্রিয় শিক্ষার্থী একটু পড়ো, দেখো আশা করি তোমাদের পড়া শেষ। এরপরে কিছু অসুবিধা দেখো। সার্ভার কম্পিউটারে ত্রুটি দেখা দিলে নেটওয়ার্ক অচল হয়ে যায়। অন্যান্য টপোলজির তুলনায় জটিল, বাস্তবায়ন খরচ তুলনামূলকভাবে বেশি। তাহলে এই ছিল ট্রি টপোলজির অসুবিধা। এবার আর একটা টপোলজি দেখি। এখানে দেখো প্রত্যেকটা কম্পিউটারের সাথে সরাসরি যুক্ত। একটা কম্পিউটার তার বিপরীত সবগুলো কম্পিউটারের সাথেই যুক্ত। তাহলে এখানে একটু বোঝার বিষয় আছে, কারণ এখান থেকে ক্রিটিক্যালি নৈর্ব্যতিক প্রশ্ন হতে পারে যে এই মেশ টপোলজির একটা ছবি দিয়ে হয়তো বললো যে এখানে একটা কম্পিউটার কয়টা কম্পিউটারের সাথে যুক্ত থাকে। তাহলে আমরা চোখ বুঝে গুনে ফেলবো যে মোট কয়টা কম্পিউটার আছে, তার থেকে 1 বাদ দিলে সেটা উত্তর বের হয়ে যাবে। তাহলে চলো দেখি আমরা এই মেশ টপোলজি কিভাবে কাজ করে, ভিডিওর মাধ্যমে দেখি। দেখো কিভাবে তথ্যগুলো প্রত্যেকটা কম্পিউটার থেকে প্রত্যেকটা কম্পিউটারে যাচ্ছে। যখন একই কেবল দিয়ে যখন ডাটা আসতেছে, এদের মধ্যে ধাক্কা লেগে কি ডাটা কলিশন হওয়ার সম্ভাবনা থাকে না? না, আসলে এখানে ডুপ্লেক্স কোড এট এ টাইমে কাজ করে। এটা সিম্পলি একটা উদাহরণ দিই। যেমন দেখো যে একটা রোড আছে, তার উপরে একটা ফ্লাইওভার আছে, এরকম চিন্তা করো নিচ দিয়েও গাড়ি যাচ্ছে, আবার ওই রোডের উপরে ফ্লাইওভার আছে, ওটা দিয়েও গাড়ি আসতেছে। তো তাহলে কি ওই ফ্লাইওভারের উপরের গাড়ি আর নিচের গাড়ির মধ্যে কি অ্যাক্সিডেন্ট হবে? ডেফিনেটলি হবে না। তো আসলে এখানে কিন্তু ডেফিনেটলি কাজ করে। তো আশা করি বুঝতে পেরেছো যে এখানে কেন ডেটা কলিশনটা হয় না, কিভাবে একই রুটে এট এ টাইমে ডাটা কলিশন হয়। আচ্ছা, তাহলে আমরা যদি এবার একটু সুবিধা নিয়ে আলোচনা করে নিই, আমরা যা পড়লাম।
তাহলে আমরা মেশ টপোলজি দেখলাম, এবার দেখবো এর সুবিধাগুলো কি। সুপ্রিয় শিক্ষার্থী, যে কোনো দুটি নোডের মধ্যে দ্রুত ডেটা আদান প্রদান করা যায়, অর্থাৎ যেহেতু এখানে প্রত্যেকটার সাথে সরাসরি যুক্ত থাকে, তাই যে কোনো দুটি তার কাঙ্ক্ষিত গ্রাহকের সাথে দ্রুত বা বন্ধুর সাথে দ্রুত সংযোগ স্থাপন করতে পারে। যদি একটি নোড নষ্ট হয়ে যায় তবুও অন্য নোডে ডেটা চলাচলে অসুবিধা হয় না। মনে করো এখান থেকে এই কম্পিউটারটা নষ্ট হয়ে গেল, তাহলে শুধু এইটা ছাড়া যে এই বাদ বাকি এই সাইটটার মাঝে কিন্তু ডেটা আদান প্রদান অব্যাহত থাকবে, কারণ যেহেতু এরা প্রত্যেকের সাথে যুক্ত। এই টপোলজিতে ডেটা কমিউনিকেশনের নিশ্চয়তা অনেক বেশি থাকে। নেটওয়ার্কের কোনো সমস্যা হলে সহজে সমাধান করা যায় এবং এর অবকাঠামো অনেক শক্তিশালী। তাহলে এই ছিল এই মেশ টপোলজির সুবিধা। এবার এর কিছু অসুবিধা দেখি। এই টপোলজিতে নেটওয়ার্ক ইনস্টলেশন ও কনফিগারেশন বেশ জটিল। দেখো প্রত্যেকটার সাথে যুক্ত থাকে। আমরা ভিডিওয় কিন্তু এরকম একটা সমস্যা দেখেছি, যে ভদ্রলোক এই ভিডিওটা ডিজাইন করেছেন, ওখানে কিন্তু দুইটা কম্পিউটার পরস্পর সংযুক্ত ছিল না। তাই এটা খুব জটিল এবং ভালো করে লক্ষ্য রাখতে হয়। লাইনের দৈর্ঘ্য বেশি হওয়ায় খরচ বেশি হয়। অর্থাৎ এই কম্পিউটারগুলো যেহেতু সরাসরি কেবলের মাধ্যমে সংযুক্ত করতে হয়, তাই যদি অনেক দূরত্বের নেটওয়ার্ক তৈরি করা হয় তাহলে এটার খরচ অনেক বেশি হয়। তাহলে এই ছিল মোটামুটি মেশ টপোলজির অসুবিধা। এবার দলীয় কাজটি বাসায় বসে করবে। বিভিন্ন দলে বিভক্ত হয়ে টপোলজির উপর একটি পোস্টার তৈরি করতে হবে। এটা তোমাকে একাই করতে হবে, তুমি বাসায় বসে এটা করবে। মূল্যায়ন, আমি দুঃখিত, আমার ল্যাপটপের চার্জ শেষ, আমি একটু প্লাগটা লাগিয়ে নিই। ধন্যবাদ সাথে থাকার জন্য। আমরা এতক্ষণ আলোচনা থেকে কতটুকু জ্ঞান অর্জন করলাম, এবার সেটা একটু পরিমাপ করব, মূল্যায়ন করব মৌখিকভাবে। টপোলজি কাকে বলে তোমাকে বলতে হবে। টপোলজি কত প্রকার ও কি কি, কোন টপোলজিতে প্রথম কম্পিউটার দ্বিতীয় ও শেষ কম্পিউটারের সাথে যুক্ত থাকে, কোন টপোলজিতে কেন্দ্রীয় যন্ত্র নষ্ট হলে পুরো নেটওয়ার্ক অচল হয়ে যায়, মেশ টপোলজির একটি সুবিধা উল্লেখ করো। তো এই ছিল সুপ্রিয় শিক্ষার্থী আজকের মূল্যায়নে। এবার বাড়িতে বসে তোমাকে একটা কাজ করতে হবে। মনে করো তুমি তোমার প্রতিবেশী বন্ধুদের নিয়ে একটি নেটওয়ার্ক তৈরি করতে চাও, তোমরা কোন নেটওয়ার্ক টপোলজি ব্যবহার করবে, সপক্ষে যুক্তি দাও। তো সবশেষে সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আল্লাহ হাফেজ।